চাহিদার তুলনায় সরবরাহে বড় ধরনের ঘাটতি থাকায় দেশজুড়ে গ্যাসের সংকট তীব্র হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ কমায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফিলিং স্টেশনে গ্যাসের ঘাটতি থাকায় সিএনজি চালিত পরিবহন চালকরা দুর্ভোগে পড়ছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পাঞ্চল আশুলিয়া। গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন খাতে সংকট বেড়েছে। রান্নার সময় গ্যাস না পাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। 1.5 ঘন্টার পরে একবার 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 2 ঘন্টার পরে একবার 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আর লাইনে তো একবারই গ্যাস নাই। দিনে হইলে দিনে 7টা থেকে আপনার 6টা পর্যন্ত গ্যাস থাকে না লাইনে। কোনো গ্যাস থাকে না এবং কারেন্টের জন্য আমরা গ্যাস পাই না। মনে করেন সকাল 7টা বাজে আসছি, 12টা, সোয়া 12টা বাজে গেছি। আর ঘন্টারও ঘন্টা বই থাকতে হয়। আবার কারেন্ট একদিনের ভিতরে 2 বার 3 বারও যায়। লোডশেডিং এর কারণে গ্যাসের চাপ আরও নিচে নেমে গেছে। জেলার 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে 12টিই বন্ধ। বাকি 2টি পাম্প থেকে সীমিত পরিমাণ গ্যাস দেওয়া হচ্ছে। সমস্যা হয়, ডিউটি করা যায় না। তারপরে গ্যাস একটু কম হয়, তো ডিউটি করতে গেলে আবার আর পাইকে আর করা যায় না, কারণ গ্যাস তো শেষ হয়ে যায়। সামান্য পরিমাণ গ্যাস থাকে। আর বিদ্যুতের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। এখানে একবার বিদ্যুৎ গেলে দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা বিদ্যুৎই আসে না। আর ঢাকার ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট চলছে। বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন, কোথাও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না গ্রাহক। লাইনে গ্যাসের চাপ না থাকায় উপজেলার 7টি ফিলিং স্টেশনের 5টিই বন্ধ থাকছে বেশিরভাগ সময়। গ্যাসের লিগে গাড়ি চালাই বেড়াতেছে না। গরিব মানুষ আমরা, একদিন গ্যাস নিলে আরেকদিন বয়ে থাকার লাগে। কিভাবে গাড়ি চালাম আমরা? বলতেছে লাইনে গ্যাস নাই, যখন আসবো আর কোনো সিকিউরিটিও নাই, কখন আসবো আর কোনো ইয়েও নাই, যখন আসবে তখন দিবে, এমন আছে এখান থেকে চলেও যাওয়া লাগবে। পাম্প কর্তৃপক্ষ বলছে লাইনে চাপ কম থাকায় বেশিরভাগ সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে। হাসিবা আলী বর্ণা, ৭১। ফেনীতে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিভিন্ন খাতে। সেখানকার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, গ্যাস সংকটে কি প্রভাব পড়েছে এবং গ্রাহকরা কি কি দুর্ভোগে পড়ছেন? সংকট কাটাতে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? শুভ সকাল। ফেনীতে গ্যাস সংকট তো চলছে বেশ কয়েকদিন ধরে, তবে মাঝে 5 দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে, আবার কয়েকদিন চালু থাকার পর আবার বন্ধ হয়েছে। তবে এই গত শনিবার সন্ধ্যা থেকে ফেনীর মোটামুটি গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর মহিপালে একটি সিএনজি ফিলিং স্টেশনে। এখানে আমি বোর্ড থেকে দেখতে পাচ্ছি যে যে সকল সিএনজি চালিত গাড়ি, সিএনজি অটোরিকশা এবং বিভিন্ন যানবাহন যেগুলি আসছে সেগুলোতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এখানকার কর্তৃপক্ষ বলছে যে তারা এই যেসব গাড়িগুলি আসে তারা গ্যাস দিচ্ছেন, তবে চাপ একেবারে কম। তবে একটি আভাস দেওয়া হচ্ছে ফেনী বাকরাবাদ গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে। তারা বলছেন যে ফেনীতে যে গ্যাসের যে চাহিদা রয়েছে 30 মিলিয়ন ঘনফুট, সেখানে উপর থেকে তাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যেন 20 মিলিয়ন ঘনফুটের মধ্যে যেন সীমাবদ্ধ রাখা হয়। অর্থাৎ একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে সামনের দিনে যে ফেনীতে এই যে রেশনিং করে সময় ভিত্তিক অথবা এলাকা ভিত্তিক এটা রেশনিং করে গ্যাস সরবরাহ করার একটা সম্ভাবনা রয়েছে। যদি এই ধরনের রেশনিং করে যদি গ্যাস সরবরাহ যদি করা হয়, তাহলে আবাসিক গ্রাহকের পাশাপাশি যে সকল বাণিজ্যিক গ্রাহক রয়েছে এবং শিল্প কারখানাও প্রভাব পড়বে। এখন এই যেসব সিএনজি চালকরা বা বিভিন্ন যানবাহন চালকরা আসে তারা বলছেন যে আমরা গ্যাস পাচ্ছি, তবে প্রেশার কিন্তু একেবারে কম। এই যে গত কয়েকদিনের যে সংকট, এই সংকটের প্রভাব পড়েছে বিভিন্ন রুটে। আমরা খবর পেয়েছি যে ফেনীর অভ্যন্তরীণ যেসব সড়কগুলি রয়েছে সেগুলি কিন্তু সিএনজি অটোরিকশা নির্ভরশীল। সেখানে স্বাভাবিক যে ভাড়া, সে ভাড়া কিন্তু স্বাভাবিকের চেয়ে 2 গুণ 3 গুণ করে আদায় করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত যে ভাড়ার যে একটা নৈরাজ্য, সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু রয়েছে, যে সিএনজি না পাওয়ার একটা অজুহাত রয়েছে। সব মিলে ফেনীর যে পরিস্থিতি, সেটি কিন্তু এখন পর্যন্ত গ্যাস সংকটের যে মানে প্রভাব সেটা কিন্তু দূর হয়নি। তবে বাসা বাড়িতে যে সকল আবাসিক চুলা রয়েছে, যারা রান্না বান্না গ্যাসের উপর নির্ভরশীল, তাদের ভোগান্তি কিন্তু এখনো কিন্তু চরমে।
আর ফেনী বাখরাবাদের ডিজিএম তিনি বলেছেন যে ফেনীর যে সকল গ্রাহক অর্থাৎ আবাসিক 30,000 গ্রাহক এবং বাণিজ্যিক 280 জন গ্রাহক তারা স্বাভাবিকভাবে যে গ্যাস পাওয়ার কথা সেটি জাতীয় গ্রিডের সরবরাহ পর্যাপ্ত না থাকার কারণে মূলত এই সংকটটা তৈরি হয়েছিল। তবে এখন মোটামুটি কিন্তু তারা নুরুজ্জামান সুমন, ছিল। আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। ফেনীতে তীব্র গ্যাস সংকটের খবরাখবর নিয়ে নুরুজ্জামান সুমন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের চিনির বাজারে। এছাড়া শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, পরিবহন সরবরাহ ব্যবস্থায় বাড়তি খরচ এবং বাজারে অস্থিরতার কারণে চিনির দাম এখন ঊর্ধ্বমুখী। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশে বেসরকারি খাতের 5 শিল্প গ্রুপ সিটি, মেঘনা, এস আলম, আব্দুল মোনেম লিমিটেড ও দেশবন্ধু সুগার মিল অপরিশোধিত চিনি আমদানি করে। পরে নিজেদের কারখানায় পরিশোধন করে এসব চিনি বাজারজাত করে প্রতিষ্ঠানগুলো। কিন্তু দেশ জুড়ে গ্যাস সংকটে গত 3 দিন ধরে বন্ধ রয়েছে চিনি উৎপাদনকারী কারখানাগুলো, যে কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। কারখানা কর্তৃপক্ষ বলছে আগামী কয়েকদিনে কোম্পানিগুলোর কাছে থাকা চিনির মজুদ শেষ হয়ে গেলে দেশ জুড়ে সরবরাহ চেইনে বড় ধাক্কার শঙ্কা রয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের বিভিন্ন মোকাম ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে চিনির দাম মন প্রতি বেড়েছে 70 থেকে 75 টাকা। বাজারে প্রতিমন লাল চিনি বিক্রি হচ্ছে 3,650 থেকে 3,655 টাকায়। গ্যাস সংকটের কারণে চিনির এটা অনেক সংকট হয়ে গেছে। এখন আমরা অ্যাভেলেবেল চিনি পাচ্ছি না। চাহিদার তুলনায় 10 ভাগের 1 ভাগও আমরা পাচ্ছি না, যার জন্য আমরা কাস্টমারকে সঠিকভাবে সেবা দিতে পারছি না। সন্ধ্যার পরে আবার আমরা খবর পাইছি যে ফ্রেশ মিল আবার তাদের গ্যাসের সংযোগ পাইছে, তারা আবার পুনরায় প্রোডাকশনে গেছে। এ বিষয়ে নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বলেন, গ্যাস সংকটের কারণে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের সরবরাহ খরচ বাড়ছে। এর প্রভাব চিনির বাজারেও পড়ছে। প্রত্যেকটা মানুষের যদি রেশন কার্ড থাকতো তাইলে এটা কন্ট্রোল করা যেত। এখন উচিত হলো সাপ্লাই চেনটাকে ঠিক রাখা, উৎপাদন যেন ব্যাহত না হয়, এর জন্য সরকারের উচিত এগুলির মধ্যে খাদ্য এটাকে একটু গুরুত্ব সহকারে নেওয়া উচিত। দেশের চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় 22 লাখ টন চিনি প্রয়োজন, আর এই চাহিদার 98%-রও বেশি চিনি আমদানি করতে হয়। মনিরা কাজুরি, 71। নারায়ণগঞ্জের গ্যাস সংকট নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, চিনি উৎপাদনকারী কারখানাগুলো উৎপাদন নিয়ে কি বলছে, বাজারে কি প্রভাব পড়েছে? মুন্নি, আমরা এই প্রতিবেদন যখন তৈরি করছিলাম তখনকার যে চিনির বাজার দর ছিল আর আজকে মানে গতকাল রাতের যে সর্বশেষ বাজার দর যেটা আমরা দেখতে পেলাম, সেখানে তার চেয়ে দামটা আরো বেড়েছে এবং প্রতি কেজি চিনির দর যেখানে আগে 97 থেকে 100 টাকার মধ্যে ছিল সেটা এখন বেড়ে 112 টাকার মধ্যে পৌঁছেছে। তো যারা এই নিতাইগঞ্জের পাইকারি মোকাম, যেটা বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি বাজার, পাইকারি বাজার, এখানকার যে বড় বড় ব্যবসায়ীরা তারা বলছেন যে সাপ্লাই চেনে যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু এই যে সামনের যে একটা ধাক্কা চিনির বাজারে আসতে পারে এবং অস্থির একটা হওয়ার সম্ভাবনা আছে, এবং তারা বলছেন যে সরকারকে এই বিষয়ে অত্যন্ত সজাগ দৃষ্টি দিতে হবে। আমরা যেটা জানতে পেরেছি, দেশের বৃহৎ কিছু চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের চিনি উৎপাদন বন্ধ রয়েছে তার গ্যাস সংকটের কারণে। তো এই যদি এইভাবেই যদি তাদের উৎপাদনটা একটু বন্ধ থাকে, তাহলে যদি সহসা সেগুলো চালু না হয়, তাহলে এর ধাক্কাটা বড় বাজারগুলোতে পড়বে এবং সেই ধাক্কা গ্রাহক এবং প্রান্তিক পর্যায়ে যাবে। তো এই জায়গাটা জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদেরকে গতকালকে বলেছেন যে শুধু চিনির বাজারই না, ভোজ্য পণ্যের অন্যান্য যে বিষয়গুলো আছে, চিনি, লবণ থেকে শুরু করে তেল থেকে শুরু করে সব জায়গায় আলটিমেটলি এটার প্রভাব পড়বে। তো এখন যেটা দেখার বিষয় মুন্নি, সেটা হচ্ছে কোম্পানিগুলো, আমরা যেটা জানতে পেরেছি যে তারা কিছু রিজার্ভ কিংবা তাদের মজুদ থেকে তারা এখন সাপ্লাই দিয়ে যাচ্ছে, সরবরাহ চেনটা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছে তার যে পরিমাণ ডিউ দিচ্ছেন তার কম পরিমাণ সরবরাহ পাচ্ছেন, কিন্তু মার্কেটে কিন্তু চাহিদা
ঠিকই রয়ে গেছে। তো এই জায়গাটা, এইটা যে গ্যাপ, এই গ্যাপটা খুব দ্রুত পূরণের জন্য তারা ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। চেম্বারের নেতৃবৃন্দ গতকালকে আমাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে সবারই একটাই কথা যে আসলে শিল্প টিকিয়ে রাখতে হলে আসলে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে, এবং এটা যত তাড়াতাড়ি নিশ্চিত করা যায় আসলে প্রান্তিক এবং গ্রাহক লেভেলে এবং মাঠ লেভেলে প্রভাবটা তত কম পড়বে, এবং একটা স্বস্তির একটা জায়গা তৈরি হবে। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। নারায়ণগঞ্জে গ্যাস সংকট নিয়ে কথা বলতে হাবিবুর রহমান যুক্ত ছিলেন। সারা দেশে লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। জেলা শহরে দিন রাত মিলিয়ে ৮ থেকে ১০ ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। এতে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা। গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় গরমের সাথে যুক্ত হয়েছে লোডশেডিং। দিন রাত মিলিয়ে ৭ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর সংখ্যা। কারেন্ট পাচ্ছে না, আমাদের ছেলে পিলে আছে, তারা লেখাপড়া করতে পারছে না। যখনই বাড়তে আসি তখনই কারেন্ট থাকে না। লোডশেডিং এর কারণে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে এবং আমাদের সিলেবাসের পড়া কমপ্লিট করতে আমাদের চরম কষ্ট হচ্ছে। নেত্রকোনায় পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় দিন রাত মিলিয়ে ১৬ থেকে ১৮ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। পিডিবির আওতাধীন এলাকাগুলোতেও দফায় দফায় বিদ্যুৎ যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা। দীর্ঘ সময় বিদ্যুৎ সংকটে থাকার কারণে আমরা নেত্রকোনা জেলার মধ্যে যারা ব্যবসায়ী গ্যাসের ছোটখাটো, আমরা খুবই সমস্যার মধ্যে আছি। কারেন্ট প্রচুর বিরক্ত করতেছে। এটার ফেস বলতে ভাই, কারেন্ট মনে করেন যে দিনের বেলা গেলে এটা কোনো সমস্যা হয় না, কিন্তু রাত্রে মনে করেন যে কাজকর্ম করে আসি, ঠিক মতো ঘুম হয় না। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় আশুলিয়া শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। আবাসিক এলাকায় একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও কর্মজীবীরা। অনেক এলাকায় রাতেও ৩ থেকে ৪ বার লোডশেডিং হচ্ছে। বনশ্রী হালদার, ৭১। ঘন ঘন লোডশেডিং আর লো ভোল্টেজের কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কুমিল্লাবাসী। ১৭টি উপজেলার মানুষ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন। নগরীর কান্দিরপাড়, চকবাজার, শাসনগাছা এবং হাউজিং এস্টেট এলাকায় দিনে গড়ে ২ থেকে ৩ বার বিদ্যুৎ থাকছে না। গ্রামাঞ্চলের চিত্র আরও ভয়াবহ। দিনরাত মিলিয়ে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এতে বড় মৌসুমের সেচ কাজ ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। এছাড়া কুমিল্লার বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন উপজেলার কারখানাগুলোতে লোডশেডিংয়ের কারণে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। ব্যবসায়ীরা জানান, বারবার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে দাম বৈদ্যুতিক সরঞ্জাম বিকল হয়ে যাচ্ছে। ফ্রিজিং পণ্যের ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। বিদ্যুৎ গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পর পর বিদ্যুৎ আসে। একবার গেলে মিনিমাম 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না। অনকাল আমরা টিয়া দিয়ে আমরা কারেন্ট হুড়ে এতক্ষণ ধরে কষ্ট করুন। আমরা যেহুতলে রাইতে হলে উড়ানে রাস্তা আড়ল লাগে। কাজ করতে পারি না, কাজ বন্ধ থাকে অনেকক্ষণ, যায় কারেন্ট আধা ঘন্টা 1 ঘন্টাও থাকে না। কুমিল্লা জেলার ১৭টি উপজেলার বিদ্যুৎ বিভ্রাটের আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, দিনে কত ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে জেলাবাসী? সংকট কাটাতে কত সময় লাগবে বলে আপনি জানতে পেরেছেন? মূলত হচ্ছে কুমিল্লার ১৭টি উপজেলায় ২১ লাখ গ্রাহক প্রায় 14 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছে না। এবং বিদ্যুৎ কখন থাকছে সেই প্রশ্নটি যখন গ্রাহক পর্যায়ে করা হয় তখন তারা চমকে ওঠে এবং বলে শুধু গভীর রাত নয়, সেই 12 থেকে 14 ঘন্টা যে সময়টি শুধু পিক আওয়ার টাইম হিসেবে তাদের কাছে চিহ্নিত। আগে এক সময় ছিল যে রাতের বেলায় বিদ্যুৎ পাওয়া যেত না, এখন কিন্তু সেই বিষয়টি কিন্তু এখন কিন্তু নেই। কারণ 12 থেকে 14 ঘন্টা যে সময়টি দিনের বেশিরভাগ সময় কিন্তু 21 লাখ গ্রাহক সে ভোগান্তি। শুধু গ্রাহক পর্যায়ে যদি বিদ্যুৎটি যদি সীমাবদ্ধ থাকতো, সেই জায়গায় শিল্প, কৃষি, ব্যবসা এবং চিকিৎসা খাত পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে ১৭টি উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে
রয়েছে সেখানে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা হতে শুরু করে সব জায়গায় কিন্তু বিদ্যুতের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে আছে। 21 লাখ গ্রাহক সেই জায়গায় শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে এবং কৃষি কাজে কিন্তু এই বিদ্যুতের কারণে কিন্তু সেই নানা ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। তবে গ্রাহকরা বলছেন যে এই বিদ্যুৎ ঘাটতি, জাতীয় পর্যায়ে যে বিদ্যুতের উৎপাদনের ঘাটতির কথা বলছেন বিদ্যুৎ বিভাগ, কিন্তু বিদ্যুতের ঘাটতি উৎপাদনে থাকলেও সাধারণ গ্রাহকরা বলছেন যে শুধুমাত্র দিনের বেলায় কার্য যেই সময় মানুষের কাজের সময় বা শিল্প কারখানা যে সময় কাজের সময়, সেই জায়গায় যদি পিক আওয়ার অফ পিক আওয়ার আগে এক সময় যেখানে অফ পিক আওয়ার করা হতো, এখন কিন্তু সেই পিক আওয়ার অফ পিক আওয়ার কিন্তু বলতে নেই। 17টি উপজেলায় 21 লাখ গ্রাহকের যে বিপর্যস্ত জনজীবন, সেই জায়গায় কিন্তু নগর কিছুটা কম হলেও নগরে কিন্তু 7 থেকে 8 ঘন্টা কিন্তু বিদ্যুৎ থাকছে না। নগরের বিসিক শিল্পনগরী এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান একসময় দিনের বেলায় বিদ্যুৎ থাকতো, রাতের গভীর রাতে নগরে কিন্তু বিদ্যুতের লোডশেডিংটা হতো। এখন কিন্তু সেই পর্যায়ে কিন্তু নেই। তবে বিদ্যুৎ বিভাগ বলছেন যে নগরের যে সমস্যা সেটি হচ্ছে ভারত থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও এখন কিন্তু মাত্র 80 থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। তার জন্য নগরের যে চাহিদা সেই জায়গায় 30 থেকে 35 অফ পিক আওয়ারে 50 থেকে 55 মেগাওয়াট কিন্তু অফ পিক আওয়ারে সেই বিদ্যুতের ঘাটতি রয়েছে। পল্লী বিদ্যুৎ 17টি উপজেলায় যে 21 লাখ গ্রাহক, সেই জায়গায় বারবার পল্লী বিদ্যুতের গ্রাহকরা বলছেন কৃষিকাজ সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে এবং উপজেলা পর্যায়ে যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো এক প্রকার বন্ধ হয়ে যাচ্ছে। গেল 18 দিন পর্যন্ত এই বিদ্যুৎ বিপর্যয় অবস্থায় থাকার কারণে সাধারণ মানুষ এক প্রকার ভোগান্তির মধ্যে আছে। তার কারণে সাধারণ মানুষ বলছে কখন বিদ্যুৎ থাকবে, কখন বিদ্যুৎ থাকবে না, সেই রুটিনটি যদি সাধারণ মানুষ। কাজী এনামুল হক, অসংখ্য ধন্যবাদ। আরও তথ্য জানবো নিশ্চয়ই পরবর্তীতে। কুমিল্লা জেলার 17টি উপজেলার বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে কথা বলতে কাজী এনামুল হক আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। দিনাজপুরের হিলিতে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও বাড়তি বিলে অতিষ্ঠ গ্রাহকরা। তারা বলছেন কয়েক মাস আগেও যেখানে বিদ্যুৎ বিল ছিল স্বাভাবিক, সেখানে হঠাৎ করেই দ্বিগুণ হয়েছে। এদিকে চাহিদার চেয়ে বরাদ্দ কম পাওয়ায় এই লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে হিলি সাব জোনাল কর্তৃপক্ষ। সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হিলির পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসে গ্রাহকদের এই দীর্ঘ লাইন প্রতিদিনের। তবে এবার শুধু বিল জমা দিতে নয়, অতিরিক্ত বিলের অভিযোগ জানাতেও এসেছেন কেউ কেউ। এখন বিল আসছে গত মাসে 3500, এবারে আসছে 7200। তাহলে এভাবে যদি বিল আসে তাহলে আমরা কিভাবে কারেন্ট ব্যবহার করতে পারবো? এই মাসে বিল আসছে 414 টাকা 65 ইউনিট। মানে কিসের জন্য এরকম হচ্ছে? এটার আমি প্রতিকার চাই। যে বিল আমরা দিতাম 500 টাকা 600 টাকা, সেই বিদ্যুৎ বিল বর্তমানে আমাদেরকে দিতে হচ্ছে 1200 টাকা 1300 টাকা। গ্রাহকরা বলছেন 24 ঘন্টায় 10 থেকে 12 বার লোডশেডিং হচ্ছে। তার উপর রয়েছে তীব্র গরম। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুরগির খামারিরা। প্রতিদিনই গরমে মুরগি মরে যাচ্ছে। এছাড়া ক্ষুদ্র শিল্প, ওয়ার্কশপ, হাসপাতালের রোগী, ব্যবসায়ী ও কর্মজীবীরাও আছেন বিপাকে। গ্রাহকদের অভিযোগ, ঠিকমতো মিটার রিডিং না করেই বিল তৈরি করা হচ্ছে। 2000 টাকার বিল উঠছে 7000 টাকা পর্যন্ত। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন গ্রাহকরা। কারেন্ট নাই বললেই চলে, কাজ তো হচ্ছেই না। সারাদিনে 5 ঘন্টা 4 ঘন্টা কারেন্ট পাচ্ছে। আমরা যে দিন গেলে একটা টাকা দেয় মহাজন আমাদেরকে, সেই টাকাটাও দিচ্ছে না। ডেলিভারি না থাকলে দিবে কোথায় থেকে? প্রোডাকশন না থাকলে সঠিক সময়ে পানি দিতে পারতেছে না, কারেন্ট থাকতেছে না, যার কারণে তো আমরা মোটর দিয়ে পানি উঠাতে পারতেছি না। যে আমরা যখন রাত্রিবেলা পড়তে বসি সেই সময় আমাদের কারেন্ট থাকে না। হ্যাঁ, আমাদের সকালে এক্সাম থাকে, দেখা যাচ্ছে প্রায় সময় কারেন্ট 2 ঘন্টা 3 ঘন্টা থাকে না। এ বিষয়ে হিলি সাব জোনাল অফিস কর্তৃপক্ষ জানিয়েছে চাহিদার চেয়ে বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। তবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলছেন কর্মকর্তারা। মাঝে মাঝে লোডশেডিং আমাদের এখানে কিন্তু আবার নীল হয়ে যায়, লোডশেডিং নাই এরকম হয়। আবার মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে না যেরকম না। আমাদের চাহিদা হইল 7.5 থেকে 8 মেগাওয়াটের মতো, আমরা পাচ্ছি 3.5 3.5 এরকম পাচ্ছি। হিলিতে বিদ্যুতের চাহিদা রয়েছে 8 মেগাওয়াট। সেই তুলনায় বরাদ্দ রয়েছে মাত্র 2.5 থেকে 3 মেগাওয়াট। এছাড়া পুরো হাকিমপুর উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ রয়েছে 38,000-এরও বেশি। শান্তা ইসলাম, 71।
লাগামহীন লোডশেডিং আর প্রচণ্ড গরমে পাবনায় চরম সংকটে পড়েছেন প্রান্তিক পোলট্রি খামারিরা। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। আশঙ্কাজনকভাবে কমেছে ডিম উৎপাদন। লোকসান সামলাতে না পেরে অনেক খামার বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা করছেন খামারিরা। মোস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। স্বল্প বিনিয়োগে বেশি লাভ আর সহজ বিপণন ব্যবস্থার কারণে ২০০০ সালের পর পাবনায় দ্রুত সম্প্রসার ঘটে পোল্ট্রি শিল্পের। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় জেলায় গড়ে উঠেছে কয়েক হাজার ক্ষুদ্র ও মাঝারি খামার। স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে ডিম সরবরাহ করে দেশের অন্যতম প্রধান ডিম উৎপাদনকারী জেলা হয়ে ওঠে পাবনা। কিন্তু বড় পুঁজির সিন্ডিকেটের কারসাজিতে গত কয়েক বছর ধরে মুরগির বাচ্চা, ফিড ও ঔষধের দাম বেড়েছে কয়েক গুণ। সে তুলনায় বাড়েনি ডিম ও মুরগির দাম। আর এই অসম প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ব্যবসা গুটিয়েছেন অনেকেই। এসবের পরেও ঋণ নিয়ে যারা টিকে আছেন তাদের জন্য নতুন সংকট তৈরি হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ লোডশেডিং। হাইব্রিড মুরগি ফ্যান ছাড়া টিকিয়ে রাখা কঠিন, তাই হিট স্ট্রোকে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগি। কারেন্ট না থাকার অনেকগুলো মুরগি ক্ষতি হচ্ছে, মুরগি হাঁপাচ্ছে। বিদ্যুৎ ছাড়াই ব্রয়লার মুরগি কোনোভাবেই পালন করা সম্ভব হয় না। দিনের মধ্যে 5 থেকে 7 ঘন্টা কারেন্ট থাকতেছে না। তাপমাত্রা বেশি হওয়ার কারণে ডিম আগে উঠেছে 12 কেজি করে, এখন 1 কেজি ডিম কমে গেছে। খামারিরা বলছেন জেলায় বর্তমানে দিনরাত মিলিয়ে 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। প্রয়োজনীয় আলো বাতাস না পাওয়ায় কমেছে ডিম উৎপাদন। কারেন্ট না হলে তো, ফ্যান না হলে তো মুরগি চলানো যায় না। কারেন্টও ঠিক থাকে না, খাবারও খায় না, মুরগিও মারা যাচ্ছে। আমাদের এখন ব্যবসা লসের দিক। আমার এমন লস গেছে এবারটা। আবার যাই 5 দিন তুলেছি, 3 দিন এক ধারছে গরম। বিশ্বাস না করেন, ঘরের মতন যাই দেখে আসেন আমার মুরগির কি অবস্থা হয়। এই অবস্থায় তাপদাহ ও লোডশেডিংয়ে হিট স্ট্রোকে প্রতিদিনই স্যালাইন ও বিটেইন জাতীয় ঔষধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। কৃষিতে যেমন ভর্তুকি, আমাদের খামারিদের কিন্তু এই ভর্তুকির ব্যবস্থা আমাদের সরকার পদক্ষেপ নিয়েছেন। এদিক দিয়ে আমাদের খামারের প্লাস পয়েন্ট। আর জাতীয়ভাবে যে বিদ্যুতের আমাদের ঘাটতি আছে, আমরা সরকারের কাছে নিবেদন করছি যে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ যেন স্বাভাবিক থাকে। জেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে লেয়ার, ব্রয়লার ও সোনালী জাতের মুরগির খামার রয়েছে 3043টি। শাকিলা শম্পা, ৭১। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বদল করার চেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যে 6 মাসের টার্গেট পূরণ হয়েছে। আগামী 6 মাসের টার্গেটও পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার বিকেলে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর জন্য যে কমিটমেন্ট করেছেন, নির্বাচনী ইশতেহারে যা ছিল তা 2-3 বছরের মধ্যে পুরোপুরি বাস্তবায়ন করা হবে। আগামী 6 মাসের টার্গেটগুলো সঠিকভাবে রিচড হবে। 2 থেকে 3 বছরের ভেতরে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে আমরা বদলে দিতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেই প্রমিস দেশবাসীকে করেছেন, আমাদের নির্বাচনী ইশতেহার যেটা ছিল, সেগুলো ইনশাআল্লাহ 2 থেকে 3 বছরের ভিতরে পুরোপুরিভাবে পরিপূর্ণ করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের স্বার্থ কখনো বিকে দেননি, তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। রবিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে বাংলাবাজার রাজগঞ্জ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ মন্তব্য করেন। বরকতুল্লাহ বুলু বলেন, বিগত 17 বছর উন্নয়ন থমকে ছিল এবং বরাদ্দ নেওয়া হলেও কোনো দৃশ্যমান কাজ হয়নি। সরকারি প্রকল্পের কাজে কোনো অনিয়ম বা চাঁদা আদায় বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি প্রকৌশলী ঠিকাদারদের যৌথভাবে সঠিকভাবে কাজ বুঝিয়ে নেয়ার তাগিদও দেন। এই 17 বছর টাকা নিয়েছে কিন্তু উন্নয়ন হয় নাই। তাই আমরা আমাদের নেতা কর্মীদের বলেছি, আপনাদের যদি টাকা রুজির দরকার হয় আমি অন্য জায়গার থেকে ব্যবস্থা করে দেবো, বা আপনারা সৎভাবে কন্ট্রাক্টারি করবেন। কিন্তু এই সরকারি কাজ থেকে, এখানে ঠিকাদারের কাছ থেকে আপনি চাঁদা নেবেন, তাহলে ঠিকাদারও আল্লাহর কাছে দায়ী থাকবে।
আমন আবাদের শুরুতেই কুষ্টিয়ায় সারের বাড়তি দামে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, সারের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 5 থেকে 9 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। যদিও বাড়তি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। আমন আবাদের শুরুতেই সারের দামে দিশেহারা ছিলেন কুষ্টিয়ার কৃষকরা। এখনও সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি কেজি 5 থেকে 9 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ইউরিয়া, টিএসপি ও এমপিও বা পটাশ সারের দাম নিয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চাষিরা। শুধু বাড়তি দামই নয়, অনেক ক্ষেত্রে সময় মতো সার পাওয়াও যাচ্ছে না। এখন ধানে সার দেবো, দেবো, ও দেবো, কিছুই পাইনি আমরা। 4 দিন 5 দিন পর আসো, কিন্তু আমরা 4 দিন পরে গেলে সার আইছিল চলে গেছে, পুরা গেছে। আমরা তার সঠিক মূল্য বুঝতেছি না, সরকার দাম কমাইছে কেন কমাইছে। কৃষকদের অভিযোগ, ড্রিলারদের কাছে গিয়েও চাহিদা মতো সার মিলছে না। বাধ্য হয়ে বেশি দামে খুচরা বাজার থেকে সার কিনতে হচ্ছে। আর খুচরা বিক্রেতাদের দাবি, সরকার নির্ধারিত ডিলাররাই বেশি দামে সার দিচ্ছেন, যে কারণে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সার পাওয়া যাচ্ছে না, আমরা বিভিন্ন জায়গা থেকে সার নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে আপনার সরকারের রেট অনুযায়ী আপনার 200-300 টাকা পার বস্তাতে আমাদের কাজ বেশি। আমার জোনের মধ্যে না থেকে যদি কেউ সার নিতে আসে, তো সেই ক্ষেত্রে আমি যদি তাকে বেশিতে ধরিও বা, তাহলে তো তার অভিযোগ তো গ্র্যান্ট হবে না বলে আশা করি। তবে কৃষকদের কাছ থেকে বাড়তি দাম নেয়ার অভিযোগ মানতে নারাজ সার ডিলাররা। 20 কেজি সার দরকার, সে কিন্তু পয়সা না নিয়েও যাচ্ছে বা কিছু নিয়ে যাচ্ছে। এবার দোকানদার দেখছে যে আমি 1 বছর বা 6 মাস বা 1 সিজন পরে টাকা পাবো, সে তার মতো 2 টাকা বা 3 টাকা বা 1 টাকা বেশি নিচ্ছে। মতো সার দিতে পারতেছি না আমরা। কৃষকের ব্যবহারটাও এমনিতেও একটু বেশি দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু সেই পরিমাণে আমরা কৃষকদের সার সরবরাহ করতে পারতেছি না। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সার বিক্রি ও দাম নিয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আমরা এখনই নেমে পড়বো যে আসলে ঘটনাটা কি ঘটছে। আমরা যে ঠিকানা দিনে বললেন, আমরা এখনই নেমে যাবো যে আসলে আমার ডিলাররা বা সাব ডিলাররা কি করছে, এটা আমরা একটু সত্যতা যাচাই করে দেখব। ডিলার, কৃষি বিভাগ ও খুচরা বিক্রেতারা কেউই বাড়তি দামের দায় নিতে চান না, অথচ এর সরাসরি প্রভাব পড়ছে কৃষকের উৎপাদন খরচে। আল ইমরান, ৭১। কুষ্টিয়ায় সারের দাম বেশি নেয়ার অভিযোগ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, সার বিক্রি ও দাম নিয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে কিনা, এই বিষয়ে কৃষি বিভাগ কি বলছে? বলে রাখি, আসলে কুষ্টিয়ার যে এখন আমনের ভরা মৌসুম, সেই ভরা মৌসুমে কিন্তু আসলে সার সংকট তীব্র। চাষিরা বলছেন আসলে আমরা কাঙ্ক্ষিত আমাদের যে সার, সেটি কিন্তু আমরা পাচ্ছি না। যদি সেই সারটি যদি আমরা ব্ল্যাকে বা অন্য জায়গা থেকে কিনতে যাই, বেশি দামে কিনা লাগছে। কারণ সার সিন্ডিকেট একটি বড় চক্র বাংলাদেশে অবস্থান করছে। কারণ যে ডিলার এবং যে সাব ডিলার, কৃষি পর্যায়ে যারা ভোক্তা অধিকার আছে, তাদের কাছে আসলে তাদের মাধ্যমে সার বিক্রি হয়। যেমন আপনাকে একটু উদাহরণ দিয়ে বলে রাখি, কয়েকটি কৃষক আমাদের কাছে অভিযোগ করেছেন। আসলে সেটি হচ্ছে, আমরা যখন নির্ধারিত দামে সার কিনতে যাই, তখন তারা আসলে কৃত্রিম সংকট দেখে বলে এই মুহূর্তে সার নাই, কিন্তু যদি বেশি দাম দিয়ে কিনতে চাই তখন কিন্তু অ্যাভেলেবল সার তারা দেয়। এরকম একটা অভিযোগ আমাদেরকে করছেন কৃষকরা আরও বলছেন, আসলে সরকারি পর্যায়ে যে মনিটরিং, সেখানে একটি শুভঙ্করের ফাঁকি আছে। যেমন আপনাকে বলে রাখি, একটা রেজিস্টার খাতায় আসলে মেনটেন করা হয় কাকে কত সার দেওয়া হচ্ছে এবং কাকে কত কেজি মতো সার দেওয়া হচ্ছে। কৃষকরা যখন ন্যায্য দামে সার কিনতে যায়, তখন কিন্তু সেটা পায় না। যদি বেশি দাম দেয়, সেটা বেশি দাম সার কেনার পরে কিন্তু ঠিক ন্যায্য দামেই ওই রেজিস্টার খাতায় লেখে সেখানে কিন্তু টিপসই চাষিদেরকে নেওয়া হয়। এরকম একটা অভিযোগ চাষি আমাদেরকে দিচ্ছেন। তবে সরকারের পর্যায়ে আসলে যে মনিটরিং কথা বলছে, সেটি কিন্তু আসলে তারা সেরকম অব্যাহত রাখে না। হয়তো মাঝে মধ্যে যায়, সেটি কিন্তু আসলে তাদের পর্যাপ্ত পরিমাণ মনিটরিং হয় না, এরকম কৃষকরা দাবি করছেন। তবে সরকার শুধু মনিটরিং এর মাধ্যমে না, যে ডিলার এবং সাব ডিলার আছে, ডিলার এবং সাব ডিলার যারা আছেন, তাদেরকে আসলে একটি সুষ্ঠু মনিটরিং যদি করা যায়, তাহলে কিন্তু কৃষকরা ন্যায্য দামে সার পাবে। এরকমই তথ্য আমাদেরকে কৃষকরা দিচ্ছেন। মুন্নি। শাহিন আলী, অসংখ্য ধন্যবাদ। খবর রাখুন, আমাদের সঙ্গেই থাকুন। কুষ্টিয়ার সারের দাম বেশি নেওয়ার অভিযোগ নিয়ে কথা বলতে শাহিন আলী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। মোংলা নদীর উপর 10ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি
মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে। এতে শুরুর দিকে এখানকার 25,000 মানুষের কর্মসংস্থান হবে, পরে তা 60,000-এ পৌঁছাবে। তিনি আরও বলেন, মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে। সেখান থেকে 23 কিলোমিটার পাইপলাইন টেনে গ্যাস মোংলায় আনা হবে। এরপর মোংলায় গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে। সেই উদ্যোগ সরকার নিয়েছে। বাংলাদেশ চীন মৈত্রী সেতু হিসাবে 10ম মৈত্রী সেতু হিসাবে এটা দ্রুততম সময় করার জন্য প্রক্রিয়া চলছে। বিশেষ অর্থনৈতিক জন পরিদর্শন করলাম আজকে। প্রথম ফেজের কাজ অক্টোবরে শুরু হবে, 25,000 লোকের কর্মসংস্থান হবে। দ্বিতীয় ফেজ শুরু হওয়ার পর 60,000 লোকের কর্মসংস্থান হবে এই মোংলার অর্থনৈতিক জোনে। সে পদক্ষেপ সরকার দিচ্ছে। আওয়ামী সরকারের সঠিক নীতি ও পরিকল্পনার অভাবে দেশে কৃষকরা মৎস্য ও ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারেননি, এ মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রবিবার ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্তকরণ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শামা ওবায়েদ বলেন, সরকার গঠনের পর কৃষি ও মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার কৃষি বান্ধব, জনবান্ধব ও মৎস্যজীবী বান্ধব সরকার। কৃষক ও মৎস্যজীবীদের জীবন মান উন্নয়ন এবং উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। সভা শেষে মৎস্য খাতে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চাষী ভাইদের উপরে নগরকান্দা সাঁওতাল প্রেক্ষাপটে এবং ফরিদপুরের প্রেক্ষাপটে আমি বলতে চাই যে অবশ্যই আমাদের অনেক সুযোগ আছে, যে সুযোগের সদ্ব্যবহার গত 17-18 বছরে আমরা করতে পারি না। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 3টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা ঘুরিয়ে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। রবিবার সোনারগাঁও পৌরসভা ও পিরোজপুর এলাকায় চুনা কারখানার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় তিতাস। সেই সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহার করা পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। সোনারগাঁওয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিৎ কুমার সাহা জানান, কিছু অসাধু লোকজন অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তোলে। এতে সরকার প্রতি মাসে বিপুল টাকা রাজস্ব হারাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিয়া পাখি শিকারের অভিযোগে মিনার আলী নামে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার শিবগঞ্জের মনাকষার একটি ভুট্টা ক্ষেত থেকে টিয়া পাখি শিকারের সময় মিনার আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত, পরে তাকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে পাখি শিকার না করতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর উদ্ধার করা টিয়া পাখি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝারুল ইসলাম। এদিকে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে পাখি শিকার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আসলে এটা ভায়োলেশন করেছেন, পাখি শিকার করেছেন। আমরা তাদেরকে ধরতে পারি নাই, কিন্তু পাখিগুলোকে আমরা জব্দ করতে পারছি, যা প্রকৃতিতে কিছুক্ষণ আগে আমরা অবমুক্ত করেছি। আমাদের মেসেজ হচ্ছে যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী আমাদের কোনো পাখি শিকার, ধরা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। চলছে দেশযোগ। জলাধার আইনের তোয়াক্কা না করে ভরাট করা হচ্ছে বরিশাল নগরে 4টি বড় আকারের জলাধার। এর মধ্যে 3টি জলাধার রয়েছে সরকারি প্রতিষ্ঠানের অধীনে। সরকারি ভবন নির্মাণ করার পাশাপাশি ব্যক্তি মালিকানা দাবি করে বিক্রির জন্য এসব জলাধার ভরাট করা হচ্ছে। বিধান সরকারের প্রতিবেদন। বরিশাল নগরীর বিআরটিসি ডিপোর পাশে 3 একরের বড় জলাশয় ভরাটের কাজ চলছে। এছাড়া টিবি হাসপাতালের পাশের জলাধার, বিআইডব্লিউটিএ এবং শেরেবাংলা মেডিকেল কলেজের জলাশয় ভরাট চলছে ভবন নির্মাণের জন্য। আলী চেয়ারম্যান আমাদের ওয়ারিশ থেকেই এই জমি কিনে ভরাট করতে আছে, হে আবার বিক্রি করছে ফ্লোট করে করে। জলাধারটা হলো বিআইডব্লিউটিএ এর, হ্যাঁ বিআইডব্লিউটিএ আর কি হেরাই আর কি স্থাপনা আস্তে করে ভরাট করবে, তাই এদিকে গেছে একটু বেশি ফালাচ্ছে। ওইখানে লেডিস হোস্টেল কাজ চলে, ওই পাইলিংয়ে মাটি যেটা বাড়তি সেইটু আর কি ওইখানে পাশে ফেলাইতেছে।
বিআইডব্লিউটির সহকারী প্রকৌশলী জানান, তারা জলাধারের ভূমির শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করেছেন। এছাড়া শেরেবাংলা মেডিকেল কলেজের জলাধার ভরাট হলে নার্সিং কলেজের পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে বলে জানান এর অধ্যক্ষ। সম্পূর্ণটাই তো আমরা ভরাট করব না, জাস্ট হচ্ছে আপনার এই পাশে কিছু জায়গা, আপনার হচ্ছে 400 ফিট এর মতো জায়গা নিয়ে একটা আবাসন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমাদের একাডেমিক ভবনের সামনে একটা জলাধার থাকলে আলো বাতাস সবকিছু আমরা পরিবেশটা সুন্দর পাই, এবং এখানে শীতের দিনে অতিথি পাখি আসে। এর মধ্যে 2টি জলাধার রক্ষায় সিটি কর্পোরেশন কেবল সাইনবোর্ড টানিয়েই দায়িত্ব সেরেছে। রাতের আধারে ভরাট থেমে নেই। সাথে সাথে আমরা কাজটা বন্ধ করে দিয়ে আসি। বন্ধ করার পরেও তারা দেখা যায় আমরা যখন না থাকি যে কোনো অবসরে রাতের বেলায়, রাতের গভীর রাতে বেশিরভাগ এগুলো গভীর রাতে কাজগুলো করে। এর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, ভরাট বন্ধে নোটিশ দেওয়া হয়েছে। অনিয়ম পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জলাধার হিসেবে চিহ্নিত কোনো ভূমি বা জমি রয়েছে বা শ্রেণীতে এটা উল্লেখ রয়েছে, তাদেরকে আমরা নিয়মিত মামলা দায়ের করেন অথবা জেলা প্রশাসনের সহায়তা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। স্বাধীনতার পরও এই নগরীতে 2000-এর উপরে পুকুর ও জলাশয় ছিল। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত ভবন নির্মাণের ক্ষেত্রে এসব জলাধার একের পর এক ভরাট হয়ে এখন বর্তমানে 2 শতাধিক টিকে আছে। আইনের তোয়াক্কা না করে এখন এসব জলাধার ভরাট হচ্ছে। বিধান সরকার, 71, বরিশাল। বরিশালে অবৈধভাবে জলাধার ভরাট নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, জলাধার রক্ষায় সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগগুলো কি কি? মন্ডি, সিটি কর্পোরেশন যে ব্যবস্থা নিয়েছে আমরা যখন দেখেছি, এখানে 2টো জায়গায়, একটি হলো যে আপনার বিআইডব্লিউটি যে জলাধারটি ভরাট করছে, এখানে প্রায় 90 শতক জলাধার, যে আপনাকে দেখাই যে কত বড় একটা জলাধার, এবং এই জায়গাটায় বিআইডব্লিউটি তারা এখানে তারা কোয়ার্টার ভবন নির্মাণ করার কথা বলছেন এবং এটা ভরাট করছিলেন, এবং সেখানে সিটি কর্পোরেশন একটি সাইনবোর্ড সেটে দিয়েছে। তারা বলছে যে এখন এই জলাধার ভরাট এখন বন্ধ রয়েছে। অপরদিকে আপনার আমরা যদি বলি যে টিবি হাসপাতালের যে তাদের যে জমি, সেখানে ব্যক্তি মালিকেরা দাবি করে তো সেটি ভরাট করছে, সেখানেও 70% জমি, এবং সেখানে জলাধারটি সেখানে আপনার এই যে সিটি কর্পোরেশন সাইনবোর্ড সেটে দিয়েছে। এই 2টো জায়গায় সাইনবোর্ড সেটে দিয়েছে। অপরদিকে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের যে বড় পুকুরটা, প্রায় 1 একর মতো, এই যে বড় যে জলাধারটা, সেটিও ভরাট করার প্রক্রিয়া চলছিল, কিন্তু সেখানে যে অধ্যক্ষ মেডিকেল কলেজে তিনি বলছেন যে আমরা এটা ভরাট করতে দিচ্ছি না, এবং আপনারা নিশ্চিত থাকেন আর ভরাট হচ্ছে না, এবং গণপূর্ত বিভাগের প্রকৌশল অধিদপ্তর তাদের যে কথাটা ছিল, তারা চাচ্ছিল যে এটাকে ভরাট করে এখানে ভবন, একাডেমিক ভবন বা অন্য কোনো ভবন নির্মাণ করবেন। অপরদিকে আমরা যদি বিআরটিসি বাসে নগরীর নতুলাবাদে তার সংলগ্ন যে বড় যে জলাধারটা, প্রায় 3 একরের জলাধার, এবং এই জলাধারটি নিয়ে আপনার পরিবেশ অধিদপ্তরে ওই এলাকার লোকজন তারা কিন্তু আরো বছর খানেক আগে থেকেই তারা কিন্তু অভিযোগ করে রাখছিলেন যে এই জলাধারটা ভরাট হলে এখানে কিন্তু পরিবেশ, প্রকৃতি এবং প্রাণ বৈচিত্র্য, জীব বৈচিত্র্য যাই বলি না কেন, তারা কিন্তু এখানে কিন্তু ব্যাহত হবে। এবং আপনাকে যদি দেখাই, এখানে দেখেন এইখানে এই যে জলাধারটিতে এখানে ডাহুক রয়েছে, এখানে দোয়েল আসে, এখানে ঘুঘু বসে, এখানে মানে বিভিন্ন ধরনের এই জলাশয়কে উপজীব্য করে যেসব প্রাণী যারা রয়েছে, জীব বৈচিত্র্য, তারা কিন্তু এখানে কিন্তু বেশ এখনো বিচরণ করছে। এই জলাধারটা ভরাট হলে ডায়াবেটিস হাসপাতাল এবং তার পাশেই বিএডব্লিউটির এই যে জলাধারটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, এটি ভরাট কার্যক্রম করছে। তাদের কাজ হলো যে এখানে তারা আপনার ভবন নির্মাণ করবেন, কিন্তু এইখানে যদি এই জলাধারটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখানে মাছ চাষও করে, তাতেও কিন্তু এই বিভাগের কিন্তু বেশ একটা লাভজনক বিষয়। এবং আমাদের যে বরিশাল নগরীতে আপনাকে বলছি এর আগে যে 2000-এর উপরে জলাধার বা এই পুকুর এই ধরনের ছিল, কিন্তু স্বাধীনতার পর যে ভরাট হয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে এই অবস্থা রয়েছে, এবং একযোগে 4টি স্থানে বরিশাল নগরীতে পুকুর ভরাট হচ্ছে, জলাধার ভরাট হচ্ছে। এবং এটা কিন্তু একটা প্রত্যেকটা মানুষের ভিতরে যারা আসলে মনে করে যে বিবেকবান মানুষ বা এইখানে যারা প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করে, পরিবেশবিদ, তারা কিন্তু এটা কিন্তু প্রতিবাদ জানিয়েছে, এবং যার ফলে সিটি কর্পোরেশন 2টি স্থানে সাইনবোর্ড সেটে দিয়েছে। অপরদিকে আরো যে সরকারের যে অন্য যে 2টো পুকুর রয়েছে, সেই পুকুরগুলো কিন্তু তারা বলছে যে ভরাট করবে না, সেখান থেকে তারা বিরত থাকবে। মুন্নি। বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। বরিশালে অবৈধভাবে জলাধার ভরাট নিয়ে বিস্তারিত জানাতে বিধান সরকার যুক্ত ছিলেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 6তলা আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার মান বৃদ্ধি, জনবল ও অবকাঠামোগত সংকট দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিস্তার ভাটিতে আরও একটি
ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষার পানি ধরে রাখা হবে বলে জানান মন্ত্রী। এছাড়া বর্ষার পর শুকনো মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর রাখতে তিস্তার সাথে সংযুক্ত 14টি শাখা নদীর গভীরতা বাড়িয়ে সেই পানি সংরক্ষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রতি মুহূর্তে আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বলি, এখানকার পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলি, যাতে করে এটার পরিচ্ছন্নতা, রোগী সেবাটার মান বাড়ানো। যে শুকনো মৌসুমে তিস্তায় তো পানি খুবই সংকট। আমরা যদি উজান থেকে পানি না পাই, পার্শ্ববর্তী দেশ যদি আমাদেরকে পানি না দেয়, তাহলে আমাদের তো পানি ধরে রাখতে হবে। সেজন্য বলা হয়েছে সারফেস ওয়াটার যেটা বর্ষাকালে আসবে সেই পানিটাকে ধরে রাখবো, এবং তিস্তার সঙ্গে যে 14টা শাখা নদী রয়েছে সেখানে মাটির গভীরতা বাড়ে, সেখানে পানি ধরে রাখতে হবে। আমরা চাই বর্ষার পরে শুকনো মৌসুমে যাতে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর থাকে। দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথেই।